সুপ্রভাত। কি দৃশ্য দেখছি, চোখটা একেবারে জুড়িয়ে গেল। এটা কিন্তু আসাম রাজ্য। আসাম রাজ্যে আমাদের ট্রেনটা কিন্তু প্রবেশ করতেই জাস্ট দৃশ্য দেখে মন কিন্তু একদম মুগ্ধ হয়ে গেছে। নমস্কার, আমি সুরজিৎ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভ্রমণে বাঙালি। এই জার্নি আমরা শুরু করব আসাম রাজ্যের গুয়াহাটি থেকে। যথারীতি কলকাতা থেকে আসাম রাজ্য গুয়াহাটি পৌঁছানোর জন্য ট্রেন অনেকগুলোই রয়েছে। তার মধ্যে বেস্ট ট্রেন আমার মতে সরাইঘাট এক্সপ্রেস, যেটা আমরা হাওড়া থেকে বিকেল 4:05 ধরে এবং পরের দিন সকাল 9টা সাড়ে 9টার মধ্যে আমরা কিন্তু আসামের গুয়াহাটি রাজ্যে পৌঁছে যাব। তো এখন অলরেডি ট্রেনটা আমাদের আসাম রাজ্যে ঢুকে গেছে। আর দেখতে পাচ্ছ যে কি অসাধারণ প্রকৃতি, কি অসাধারণ পরিবেশ এবং মনোমুগ্ধকর আবহাওয়া এখানে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব গুয়াহাটিতে এবং সেখান থেকেই আমাদের অরুণাচল প্রদেশের জন্য যাত্রা শুরু হবে। এবং এই যাত্রায় আমরা এই ভিডিওতে রাখবো গুয়াহাটি থেকে ভালুকপং এবং ভালুকপং থেকে আমরা দিরাং অবধি যাব। পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে। এটা হলো গুয়াহাটি স্টেশনের পার্কিং প্লেস, যেখানে আমাদের গাড়ি রাখা রয়েছে এবং এখান থেকেই আমরা কিন্তু আগের যাত্রা শুরু করব। গুড মর্নিং। পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। এই গুয়াহাটি স্টেশন থেকেই আমাদের যাত্রা কিন্তু শুরু হবে। কাল রাতে আমাদের সরাইঘাট অনেকটা লেট করে ফেলেছে, যার কারণে আমাদের পৌঁছাতে কিন্তু এতটা দেরি হলো। যথারীতি খুব একটা দেরি হয়নি, 15-20 মিনিট তো লেট সাধারণত ভারতীয় রেল সংস্থায় থাকেই। আর হচ্ছে আমরা 4:05 হাওড়া থেকে উঠেছিলাম সরাইঘাট এক্সপ্রেসে, যেটা বরাবরই সবাই ট্রাভেল করে। এখন ভোটের জন্য কিন্তু মারাত্মক ভিড় ছিল। ইভেন আমরা এসি টিকিট পাইনি, স্লিপারে গেছি। ফেরারটা এসি পেয়েছি, কিন্তু স্লিপারে যাওয়া সত্ত্বেও প্রচুর ভিড় ছিল, প্রচুর কেওয়াস ছিল। তো এখন আমরা যাত্রা শুরু করব এবং শুরু করার পর আগে আগে যা যা আমরা ভিউ পাবো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো সমস্ত কিছু তোমাদেরকে। যেরকম দেখাই প্রত্যেকটা আর কি ভিডিওতে, এগুলো এখানেও দেখাবো। আর এখানকার ওয়েদার সম্পর্কে একটু বলে নিই। আমাদের কলকাতাতে কিন্তু ওয়েদারটা এখন অলরেডি গরম হয়ে গেছে। তো এখানে তেমন একটা গরম না থাকলেও বেশ ঠান্ডা নেই, তবে বেশ একটা মনোরম আবহাওয়া রয়েছে। আর বেশ হালকা বৃষ্টি মনে হয় হয়েছিল রাত্রে, যার জন্য এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বাকিটা যেতে যেতে কথা হবে, দেখা হবে, সব কিছুই বলবো, সব কিছুই শেয়ার করব। কী কী ডিটেলস আছে, কী কীভাবে আপনারা আর কি ইনার লাইন পারমিট কীভাবে তৈরি করবেন, যাবতীয় যা ডিটেলস রয়েছে, তথ্য রয়েছে, সমস্ত কিছু শেয়ার করব। দেখতে থাকুন। যাত্রা শুরু হয়ে গেল ভালুকপংয়ের উদ্দেশ্যে। ভালুকপং হচ্ছে অরুণাচল প্রদেশের কিন্তু একদম এন্ট্রি পয়েন্ট। আর হচ্ছে গুয়াহাটি থেকে আমরা চলেছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। তো গুয়াহাটি শহরটা কিন্তু আমার দারুণ লাগছে। জাস্ট দেখো, একটা শহর কিন্তু এত প্রাকৃতিক একটা খোলামেলা বেশ টাচ রয়েছে এই জায়গাটাতে, যে ঘিঞ্জি পরিবেশ কিন্তু আমার মনে হয়নি। এবং এত সুন্দর মনোরম ওয়েদার, পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে কিন্তু শহুরে যে সমস্ত ফেসিলিটিস থাকার কথা সমস্ত কিন্তু এখানে রয়েছে। আর রাস্তাঘাট দারুণ লাগছে। আমার এই যে জার্নিটা না, আমার ভীষণই ভালো লাগে। আমার ব্যক্তিগতভাবে কেন জানি না, আমার এই জার্নিটাই বেশি ভালো লাগে। তো চলো আমরা যেতে যেতে একটা আইটিনারি আমি শেয়ার করছি তোমাদের সাথে, যেভাবে তোমরা ঘুরে দেখতে পারো। 8 রাত্রি 9 দিনেও এই ট্রিপটা করতে পারো, 6 রাত্রি 7 দিনেও এই ট্রিপটা করতে পারো, বা 7 রাত্রি 8 দিনেও ট্রিপটা করতে পারো। তো আইটিনারি ডিটেলসটা যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়ার জন্য প্রয়োজন, আমি সেটা দিয়ে দেবো। কিন্তু এখন তো রাস্তা দেখো, জাস্ট অসাধারণ লাগছে রাস্তাটা। এই যে সবুজে ঘেরা চারিপাশ, তার মধ্যে দিয়ে আমরা চলেছি, এই দৃশ্য কিন্তু আমি ভীষণভাবে এনজয় করি। কারণ যখনই আমি যেখানেই যাই না কেন, আমি জানি না কেন, যতই আর কি গন্তব্য থাকুক না কেন, আমার কিন্তু এই সফরটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই যাত্রাটা আমার ভীষণ ভালো লাগে। যে কথায় আছে না, সফর খুবসুরত হে মঞ্জিল সে ভি, সেরকম কিন্তু এই পাহাড়ি অঞ্চলে ভিজিট করলে এই কথাটার কিন্তু আসল বাস্তবতাটা আমরা কিন্তু দেখতে পাই।
তো এইবারে আমাদের যেই ট্রিপটা রয়েছে সেই ট্রিপটা হচ্ছে 6 রাত্রি 7 দিনের আমরা এই ট্রিপটা করব। রাস্তাঘাট দেখতে দেখতে আমি আইটিনারিটা বলছি তোমাদেরকে, তোমরা একটু শুনে নাও। কিন্তু এই যে দৃশ্য, এই দৃশ্য তো আমার ভীষণই ভালো লাগছে। রাস্তাঘাট এত সুন্দর সবুজে ঘেরা, আর কি বলবো। যাই হোক, তো আইটিনারিতে আমাদের থাকবে হচ্ছে 6 রাত্রি 7 দিনের। 6 রাত্রি 7 দিনের আইটিনারিতে আমরা কিন্তু শুধুমাত্র অরুণাচল প্রদেশটাই জায়গাটাই ঘুরে দেখব। তো ডে ওয়ান হচ্ছে আমরা এই যে গুয়াহাটি থেকে ভালুকপংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এটাই আমাদের ডে ওয়ানের জার্নি আজকে, যেখানে হচ্ছে গুয়াহাটি থেকে আমরা ভালুকপং যাব এবং কিছু সাইট সিন অল্প কিছু রয়েছে, সেগুলো দেখতে দেখতে যতটা সম্ভব হয় আর কি দেখার চেষ্টা করব। দেখতে দেখতে গিয়ে আমরা ভালুকপংয়ে আজকে রাত্রিটা স্টে করব। তো ডে ওয়ান আমাদের এইভাবে কাটবে। ডে টুর উদ্দেশ্যে কিন্তু আমরা কালকে রওনা দেব এবং হচ্ছে ডে টুতে আমাদের ভালুকপং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দেব। ডে থ্রি হচ্ছে দিরাং থেকে আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব এবং তাওয়াংয়ে গিয়ে সেই দিন নাইট স্টে করবো। ডে 4 তাওয়াং থেকে আমরা বুমলা পাস এবং মাধুরী লেক এই সমস্ত জায়গা ঘুরে দেখব এবং ডে 4টা ওই দিনও তাওয়াংয়েই নাইট স্টে করবো। ডে 5 তাওয়াংয়ে আমরা নাইট স্টে করবো, এর কারণ হচ্ছে তাওয়াংয়ের লোকাল সাইট সিনটাই আমরা সেই দিনকে করব। তো ডে 6-এ আমরা বমডিলার উদ্দেশ্যে রওনা দেব এবং বমডিলার উদ্দেশ্যে রওনা দিয়ে ডে 6টা আমরা বমডিলাতে নাইট স্টে করব। ডে 7 বমডিলা থেকে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবো এবং একদম রাত্রিরের ট্রেন রয়েছে আমাদের এবং সেটা ধরে আমরা কিন্তু বাড়ি ফিরব। এই হচ্ছে আমাদের ছোট্ট আইটিনারি, দেখতে থাকো। জাস্ট দেখো রাস্তাটা, কি ভীষণ ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, এই যে সুন্দর একটা গাছগাছালিতে ঘেরা রাস্তাঘাট, যে প্রকৃতি যে এইভাবে ঢেলে সাজিয়েছে আসাম রাজ্যটাকে, সেটা কিন্তু মানে একদম বলাই বাহুল্য। এত সুন্দর লাগছে কি আর বলবো, দেখতে থাকো। এই ভিডিওতে কিন্তু আমি গুয়াহাটি থেকে ভালুকপং এবং ভালুকপং থেকে দিরাং এই পুরো যাত্রাটাই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করছি। কারণ ভালুকপংয়ে তো তেমন কিছু একটা দেখার জিনিস নেই, তো যেইটুকুনি আছে সেইটুকু তো দেখাবোই। এবং দিরাং যাওয়ার পথে কিন্তু বেশ ভালো সাইট সিনগুলো রয়েছে সাথে। এই সফরটা আমার এত ভালো লাগছে কেন জানি না। এই রাস্তাগুলো কিন্তু দেখতে দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের যাদের এই ধরনের সফর ভালো লাগে, যাত্রাটা ভালো লাগে দেখতে, তারা কিন্তু অবশ্যই দেখতে থাকো। এবং যাদের মনে হয় যে একটু ভিডিওটা লেন্দি লাগছে, তারা একটু স্কিপ করে যাও। কারণ আমার আর কি নিজস্ব পছন্দের মধ্যে এই যাত্রাটাই কিন্তু বেশি প্রাধান্য পায়। এই দৃশ্য কেমন উপভোগ করছো কমেন্টে লিখতে ভুলো না কিন্তু। চলুন যেতে যেতে জেনে নিই আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট বানানোর ডিটেলস। কারণ অরুণাচল প্রদেশ ঘুরতে গেলে কিন্তু ইনার লাইন পারমিট একদম আবশ্যিক, ঠিক আছে। তো ইনার লাইন পারমিট বানানো যায় দুভাবে, এক অনলাইন, এক অফলাইন। অনলাইন হচ্ছে অরুণাচল প্রদেশ যেই ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু ইনার লাইন পারমিট করার জন্য আপনারা আবেদন করতে পারেন। সেইভাবে কীভাবে করবেন, তো ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড আপলোড করার জায়গা রয়েছে, সেখানে আধার কার্ড আপলোড করবেন এবং হচ্ছে তোমরা ফটো আপলোড করবে 2 কপি। এবং 3 দিনের জন্য যদি করতে হয় তাহলে কিন্তু ওরা 300 টাকা মাথা পিছু চার্জ করে। কিন্তু ট্রিপে সবার যেহেতু 3 দিনের বেশি হয়, তাই জন্য কিন্তু তারা চার্জ করে হচ্ছে 500 টাকা। অর্থাৎ 3 দিনের বেশি যদি অরুণাচল প্রদেশে আইএলপি পারমিট লাগে, তার জন্য কিন্তু 500 টাকা চার্জ করে। এছাড়া অফলাইনেও কিন্তু করা যায়, সেটা কিন্তু অনেক খরচ কম হয়, সেটা ডিটেলসও দেব। যতই এগোচ্ছি অরুণাচল প্রদেশের দিকে, রাস্তাঘাট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো এই পথটায় কিন্তু জনবসতি তেমন একটা নেই। আর অরুণাচল প্রদেশের জনঘনত্ব কিন্তু ভারতবর্ষে সবচেয়ে কম জায়গাগুলোর মধ্যে একটা, কারণ এখানে কিন্তু জনবসতি খুবই কম। তো অরুণাচল প্রদেশ আমরা এখনও ঢুকিনি, কিন্তু তা সত্ত্বেও সেই যে জায়গার যে একটা পরিবর্তন,
তার যে একটা অসাধারণ ছোঁয়া সেটা কিন্তু একদম স্পষ্ট। গুয়াহাটি থেকে ভালুকপং যাওয়ার পথে রাস্তা তো অসাধারণ সুন্দর, শুধু সিনিক বিউটি, শুধু বিউটি, প্রকৃতি। মানে এই জায়গাটাকে যে এরকমভাবে সুন্দর করেছে মানে বলার মতো না। এখানে কৃত্রিম কোনো বিষয় নেই, সমস্তটাই পুরো ন্যাচারাল, পুরো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। আর এত ভালো, এত ভালো যে মানে বলার মতন না। যে রাস্তায় ভ্রমণের সময় মনে হচ্ছে রাস্তা যেন শেষ না হয়, যদি যদি একটা জার্নি একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু তবুও মনে হচ্ছে দেখতেই থাকি দেখতেই থাকি। তো একটা জায়গা রয়েছে 12 মাইল ভিউ পয়েন্ট বলে এই জায়গাটার নাম। তো সেই জায়গাটাই এসছি। এখন হয়তো সন্ধে হয়ে গেছে, অলমোস্ট সন্ধে না, বিকেল হয়ে গেছে, 5টা 5:30 বেজে গেছে। তো জায়গাটা জাস্ট একবার দেখো, তোমার জায়গাটা একবার জাস্ট অসাধারণ লাগছে। এই নদীর পাড়, সাথে রয়েছে পেছন দিকটা দেখো, একদম কিন্তু নদীর পাড় বেয়ে গাছগাছড়া, এবং সাথে এত সুন্দর নীল আকাশ এবং পাহাড়ের একটা শ্যাডো। ওফ, অসাধারণ লাগছে। প্রচুর ট্যুরিস্ট এখানে এসছে, নিজেদের সুন্দর সময় কাটাচ্ছে, মনোরম পরিবেশের উপভোগ করছে। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, সে একদম যেন ক্যালেন্ডারে ছোটোবেলায় দেখতাম না, সেরকম মনে হচ্ছে। তো ভালুকপং যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু আমার বেস্ট লেগেছে। আরও অনেকগুলো জায়গা ছিল, যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই আমরা দেখতে পাচ্ছি না। তো এই জায়গাটা দেখার পর তো আর কিছু মানে আর বলার মতন নয়। ভালুকপংয়ে যাওয়ার পথে তেমন কিছু দৃশ্যমান সাইট সিন খুব একটা বেশি নেইও। তো তারপরে আমরা চলে এসেছিলাম এই আইএলপি চেকিং পয়েন্টে। আইএলপি চেকিং পয়েন্টে কিন্তু এখানেই আইএলপি চেক হয়েছিল আমাদের, এবং এখানে ডাইরেক্ট আইএলপি কিন্তু তোমরা বানাতে পারো। মাত্র 300 টাকা নেয় হচ্ছে অনলাইনে যদি করো 3 দিনের জন্য, এবং 500 টাকা নেয় 3 দিনের বেশির জন্য। কিন্তু ডাইরেক্ট যদি এখানে এসে করো 15-20 মিনিট সময় লাগে, এবং 120 টাকা চার্জেস নেয়। ডকুমেন্টস লাগে আধার কার্ডের জেরক্স 2 কপি আর 2 কপি ফটো। তো এরপরে আমরা হোটেলে ফিরেছিলাম। হোটেলে ফিরে আর কি রেস্ট করেছিলাম। তারপর এত টায়ার্ড হয়ে গেছিলাম যে নিজেদের কিছু সময় কাটানো মুহূর্ত ছবিগুলো দেখতে দেখতে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই দিনের মতন সেখানেই ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন আমাদের সকাল সকাল উঠতে হতো, যেহেতু আমরা আবার ভালুকপং থেকে দিরাং যাব। তো আজকের স্টে আমরা ভালুকপংয়েই করেছি। গুয়াহাটি থেকে আমরা ভালুকপংয়ে এসেছি এবং সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর জায়গা দেখেছি, তোমাদের সাথে শেয়ারও করলাম। তো এখানেই আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালবেলায় উঠে আমরা রেডি হয়েছিলাম। গুড মর্নিং ভালুকপং থেকে। এখন আমরা রয়েছি ভালুকপংয়ে, অরুণাচল প্রদেশে ঢোকার সময় যেই বর্ডারটা পাস করছি আমরা আসাম থেকে, প্রথমেই যেই জায়গাটা আসে সেটা হচ্ছে ভালুকপং, যেখানে আমরা প্রথম রাত্রি স্টে করেছি। তো এই ভালুকপং থেকে আজকে আমরা দিরাংয়ের উদ্দেশ্যে যাব। দিরাংয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে অনেকগুলো সাইট সিন রয়েছে, অর্কিড গার্ডেন রয়েছে, শান্তি ভ্যালি রয়েছে, সেগুলো সমস্ত কিছু দেখবো এবং দেখাবো সাথে সাথে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর হচ্ছে বলে দিই যে যত সকাল সকাল বেরানো উচিত ততই ভালো। এই রাস্তা কিন্তু অনেক লং জার্নি, এবং যত তাড়াতাড়ি বেরাবো তত তাড়াতাড়ি ওইখানেও পৌঁছাতে পারবো। দিরাংয়েই আজকে আমাদের স্টে হবে, আর দিরাংয়ে যাওয়ার পথেও প্রত্যেকটা সাইট সিন তাহলে আমরা কমপ্লিট করতে পারবো। তো অলরেডি 8:30 বাজে, এখন সকাল 8:30। আমাদের বেরোনোর কথা ছিল 7:30। অলরেডি আমরা 1 ঘন্টা লেট, ব্রেকফাস্ট করে এই করে সব করে লেট হয়ে গেছে। তো এই পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন সেই হোটেলেই আমরা ছিলাম কালকে রাতটা। তো এখন আমরা বেরোচ্ছি, যেতে যেতে যা থাকবে দেখাবো, নিজেও দেখবো, উপভোগ করবো, সমস্ত কিছু ব্যাপারে যা আমি যতটুকু জানি সেগুলোও বলবো। সঙ্গে থাকুন। বেরিয়ে পড়লাম ফার্স্ট সাইট সিনের উদ্দেশ্যে। আমরা ভালুকপং থেকে দিরাং চলেছি। তো ফার্স্টে আমাদের ড্রাইভার যিনি ছিলেন তিনি আমাদের বললেন যে ফার্স্টে আমরা দেখে নেব অর্কিড গার্ডেন, টিপি অর্কিড গার্ডেন বলে এখানে একটা অর্কিড চাষের জায়গা রয়েছে। তো সেখানেই আমরা ফার্স্টে যাব। তো প্রথমেই আমরা চলে এলাম টিপি অর্কিড গার্ডেনে। ভীষণ সুন্দর জায়গাটা। প্রথম দিকে যেখান থেকে আমরা ঢুকেছিলাম, তো সেখানটা দেখে প্রথম দিকে আমরা অবাক হয়েছিলাম যে এইটা কেমন জায়গা।
বুঝতে পারিনি, তারপর দেখলাম যখন টুরিস্টরা সব এদিকে আসছে, তো আমরা এদিকে যাচ্ছি যখন, তখন দেখতে পাচ্ছি যে খুব ভীষণই সুন্দর লাগছে জায়গাটা। আর প্রচুর বড় এই অর্কিড গার্ডেনটা, কিন্তু শুধুমাত্র একটা ছোটোখাটো গার্ডেনের মতো না, এটা কিন্তু বিশাল বড় এরিয়া। যদি সময় থাকে অবশ্যই ঘুরে দেখবে তোমরা, পুরো জায়গাটা বেশ ভালো লাগবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো রয়েছেই, সাথে এই যে কালারটা রয়েছে না, এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর, যে এরকম নয় যে রোদ্দুর পড়ছে না বা খুব নোংরা, তা নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গার্ডেনটা। এই যে অর্কিডের ল্যাব যেটা রয়েছে, সেই অর্কিড ল্যাবে আমরা এখন ঢুকছি, যেখানে অর্কিড চাষ হচ্ছে অ্যাকচুয়ালি। আর একজন আমাকে হাত দেখাচ্ছে। বাহ, মানে সিস্টেমটা ভালো। এ বাবা, প্রচুর অর্কিড। বিপ্লবদা, জায়গাটা কেমন লাগছে? দারুণ দারুণ এক্সিলেন্ট পয়সা বাঁচু। আর ভালো লাগছে জায়গাটা। আসলে আমরা প্রথম দিকে একটু জঙ্গলের ওই সাইডে চলে গেছিলাম হয়তো ভুল করে, যেখানে অ্যাকচুয়ালি অর্কিডগুলো ছিল না, অর্কিডগুলো এইখানে রয়েছে। এইখানে কিন্তু বিভিন্ন রকমের অর্কিড রয়েছে। এই যে প্রত্যেকটা অর্কিড কিন্তু আলাদা আলাদা ধরনের, এরকম নয় যে একই ধরনের অর্কিড রয়েছে আর হচ্ছে বেশি বেশি রয়েছে কিন্তু একই ধরনের অর্কিড, তা নয়। এই যে প্রত্যেকটা যে অর্কিড, তার কিন্তু আলাদা আলাদা ধরন রয়েছে, এবং যারা ফুল বিশেষজ্ঞ তারা হয়তো বলতে পারবে কোনটা কোন ধরনের অর্কিড। হ্যাঁ, তবে এখানে প্রত্যেকটা অর্কিডের বৈশিষ্ট্য এবং নাম বোর্ডের মধ্যে দেওয়া রয়েছে, তো ইচ্ছা হলে সেগুলো পড়ে পড়েও দেখতে পারেন। তো তারপর চলে এলাম আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে, যেটা হচ্ছে দুলদুল গুম্ফা। এই জায়গাটার নাম হচ্ছে দুলদুল গুম্ফা, এবং এই যে দেখতে পাচ্ছ যে অনেকটা উঁচুতে কিন্তু সেই গুম্ফাটা। চলেছি আমরা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সবাই মিলে একসাথে। দুলদুল গুম্ফা, তো সিঁড়িটা কিন্তু ভালোই চড়া, হেভি লাগছে না? অ্যাজমার প্রবলেম থাকে না, একটু বেশি কষ্ট হয়। হ্যাঁ, এটা ঠিক বলেছো। সবাই কিন্তু চলেছে একই সাথে, প্রচুর ট্যুরিস্ট এসছে এখানে, এবং আমি একটা জিনিস দেখলাম যে বাঙালি ট্যুরিস্ট কিন্তু চারিদিকে। খুব চড়া সিঁড়ি। অনেকটা ওঠার পর তারপর আমরা আর কি পৌঁছালাম একদম উপরে। দারুণ দারুণ জায়গা। এই ওপরে উঠে আমাদেরকে এই গুম্ফার ভেতরে প্রবেশ করতে হবে। তার আগে জুতো অবশ্যই খুলতে হবে, কিন্তু অনেক ট্যুরিস্টের ভিড় লেগে গেছে। তো চলো দেখে নিই ততক্ষণ আশেপাশের দিকটা কেমন লাগছে। প্রথমত এই জায়গাটা এত উঁচু, তো বেশ সুন্দর একটা হাওয়া কিন্তু দিচ্ছিল, আর এই জায়গার ভিউ তো কোনো কথাই হবে না, দারুণ দারুণ লাগছে।
আমি জানি না কেন পাহাড় আমার এত পছন্দের জায়গা যে যেদিকটাই দেখি না কেন মনে হয় জাস্ট হারিয়ে যায়। তো চলো, মনে হচ্ছে একটু খালি হয়েছে, এইবার আমরা উপরে উঠি, উপরে উঠে জুতো খুলে প্রবেশ করব। তার আগে ভেতর দিকটা দেখো, দুলদুল থারপালিং এই গুম্ফাটার অ্যাকচুয়াল নাম, যেটা দুলদুল গুম্ফা নামেই এখানে আর কি প্রচলিত। কি সুন্দর মনেস্ট্রিটা, তো সুন্দর করে সাজানো এই জায়গাটা। দারুণ লাগছিল এই জায়গাটা, কিন্তু আমার খুব দারুণ লাগলো। তো এইখানটা দেখার পর আমরা কিন্তু এবার চলে যাব হচ্ছে ঝুলন্ত ব্রিজ দেখতে। তো দিরাং যাওয়ার পথে ঝুলন্ত ব্রিজও পড়বে, তো ঝুলন্ত ব্রিজে আমরা ভীষণ আনন্দ করব ভেবে রেখেছি, কারণ এই ব্রিজটা নাকি খুব দোলে এবং খুব মজাদার জায়গা। চলো এগিয়ে যাই, দেখতে থাকো। ভালো লাগলে শেয়ার করো কিন্তু অবশ্যই। এই যে আমরা এখন রয়েছি হ্যাঙ্গিং ব্রিজে, এই দিরাং যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে। এই ব্রিজটা কিন্তু মারাত্মক দুলছে, তার মধ্যে এত হাওয়া দিচ্ছে যে মানে ভাবা যাচ্ছে না, এত দুলছে। কিন্তু দোলার সাথে সাথে ব্যালেন্স করে চললে বেশ ভালোই লাগছে জায়গাটা। আর এই যে এত সুন্দর ভ্যালিটা রয়েছে, কিন্তু ওখানে লেখা রয়েছে 10 জনের বেশি যাতে ব্রিজে না ওঠে, কিন্তু এতজন মিলে উঠে পড়ছে যে ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। আর মারাত্মক দুলছে, মারাত্মক মানে মারাত্মক দুলছে ব্রিজটা। এই যে সাথে এরকম একটা ভিউ, ও অপার্থিব। কি যে ভালো লাগছে জায়গাটা, কি যে ভালো লাগছে। অসাধারণ। এবার এখান থেকে বেরোবো নাগ মন্দিরের উদ্দেশ্যে। ওফ, বাবা, বেশ বড় নাগ মন্দিরটা, আদিযোগীর ছবি লাগানো আছে ভোলেনাথের। আমরা এখন আছি নাগ মন্দিরে, ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে এই নাগ মন্দিরটা পড়ে। তো এই নাগ মন্দিরের সৌন্দর্য তো রয়েছে, সাথে রয়েছে একটা ইতিহাস। এই ইতিহাসটা কিন্তু খুবই মানে আর কি একটা মানা হয় এখানে যে এটা কাল্পনিক নয়, এটা সত্যি। বাট আমরা তো শুধু শুনেছি, বাট এই ইতিহাসটা কিন্তু খুব মারাত্মক ভাবে প্রচলিত এখানে। ইতিহাসটা কি, তো এই অঞ্চলে কিন্তু দুটো সাপ থাকতো, সেই দুটো সাপ আর কি জোড়ায় থাকতো। কিন্তু এই সৈন্যভিত্তিক কারণে এবং এখানকার কনস্ট্রাকশনের জন্য একদিন একটা সাপ মারা যায়। তো সেই সাপ মারা যাওয়াতে তখন কেউ কিছু বুঝতে পারেনি, অসুবিধা কিছু। কিন্তু কিছুদিন পর থেকে দেখা যায় প্রচুর মানুষের মৃত্যু ঘটতে থাকে, প্রচুর সেনাদের মৃত্যু ঘটতে থাকে। তো সেই জন্য সেই নাগকে শান্ত করার জন্য আর কি আমাদের যারা এখানকার লোকজন রয়েছে, তারা এই নাগ মন্দিরের প্রতিষ্ঠাটা করে সৈন্য থেকে। এই নাগ মন্দিরটা কিন্তু এখানে সৈন্যরাই প্রতিষ্ঠা করেছে। তো ভীষণ সুন্দর জায়গা, ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে এই নাগ মন্দিরটা পড়বে, অবশ্যই আইটিনারিতে রাখবেন, এটা কখনো মিস করবেন না। ভীষণ সুন্দর জায়গা, জায়গাটা একটু দেখো, দেখো জায়গাটা একটু দেখো। উপরে উঠতে হয়, হাঁটো। দু রকমের সিঁড়ি আছে কিন্তু এখানে, হ্যাঁ। একটা হচ্ছে দেখলাম যেটা হচ্ছে সোজা সিঁড়ি, মানে হচ্ছে যেটা চড়াইটা কম আছে কিন্তু অনেকটা যেতে হবে। তো যাদের হাঁটুর সমস্যা রয়েছে তারা কিন্তু এই সিঁড়ি বেয়েও আর কি আসতে পারে, সেই সিঁড়ি বেয়ে। আর আমরা যেহেতু আসতে পারলাম তাই এই সিঁড়ি করেই উঠে এলাম। দারুণ লাগছে। আমি তো ভাবলাম হয়তো হনুমান টনুমান আছে চারিদিকে, তারপর দেখলাম না, কিছু নেই। বেশ মনোরম এবং হাওয়াটা কিন্তু মারাত্মক দিচ্ছে।
বেশ ভালো লাগছে মন্দিরটা। তারপর এখান থেকে আবার যাব আমরা বল মিউজিয়ামে। তো বল অফ ফায়ার মিউজিয়াম যেটা রয়েছে, তো এর পরের গন্তব্য। চলো দেখতে থাকো, দেখাচ্ছি পরের জায়গাটাও। চলে এলাম বল অফ ফায়ার মিউজিয়ামে। এই জায়গাটাও কিন্তু সৈন্যভিত্তিক একটা জায়গা, যে ইন্দো চায়না যুদ্ধের সময়, যুদ্ধের পরেই এই জায়গাটা কিন্তু আর কি স্থাপন করা হয়েছে বল অফ ফায়ার মিউজিয়াম নামে। দেখো এখানে কিন্তু বেশ সুন্দর করে একটা আর্কিটেক্ট করা রয়েছে, যে কিভাবে যুদ্ধ করেছিল সমস্ত কিছু, যুদ্ধের সামগ্রী যেই ইয়েগুলো রয়েছে সেগুলো কয়েকটা রয়েছে। বেশ ভালো লাগছে। হালকা ঠান্ডা এবার কিন্তু বাড়ছে, যেহেতু আমরা দিরাঙের দিকে আরও বেশি এগোচ্ছি, ঠান্ডাটা কিন্তু বাড়ছে। আচ্ছা, ভেতরে কিন্তু আমি ক্যামেরা নিয়ে ঢুকবো না, বিকজ সেটা একেবারেই প্রোহিবিটেড, এবং আমাদের দেশাত্মবোধ হিসেবে তো অ্যাটলিস্ট এগুলো মানা উচিত, যে এই জায়গাগুলো যেহেতু সৈন্যভিত্তিক ব্যাপার, তো একটা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার থাকে, একটা প্রতিরক্ষার ব্যাপার থাকে, তাই জন্য এখানে ক্যামেরা ভেতরে না নিয়ে যাওয়া উচিত। যাই হোক, ভেতরে বেরোলাম আমরা দেখে, তো দেখে বেরিয়ে এখন বেশ ভালোই লাগলো, যেখানে ভেতরে আমাদের সমস্ত কিছু জানানো হলো, কিভাবে তারা যুদ্ধ করেছিল, কিভাবে একটা টেলিভিশনের মাধ্যমে ওখানে একটা শো হয়, সেটাকে ওরা দেখালো, এবং আর্মিরা প্রত্যেকটা জিনিস বিস্তারিতভাবে বোঝালো, যাবতীয় যা আর কি সেই সময়কার যুদ্ধের সামগ্রী, হেলমেটগুলি এইসবই ছিল ভেতরে। ওহ, কি রাস্তা! এই দেখার জন্যই তো এখানে আসা। দেখো, মেঘের রাজ্য কিন্তু উত্তর পূর্ব ভারতের একটা বৈশিষ্ট্য। এই যে মেঘ, আস্তে আস্তে আমরা যে উঁচুতে উঠছি, তো মেঘ কিন্তু আমাদেরকে ঘিরে ফেলছে। কি অসাধারণটাই না লাগছে, দারুণ। এই জায়গাটা কিন্তু আমার খানিকটা সেই সিকিমের টাচ হালকা লাগছে, যে খাড়াই পাহাড় আর হচ্ছে। তবে হ্যাঁ, রাস্তাঘাট কিন্তু সিকিমের তুলনায় অনেক 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 গুণ ভালো। বর্ডার রোড অর্গানাইজেশন এত সুন্দর করে তৈরি করেছে, এর যথারীতি কারণ থাকে। দেখুন, এইটা হচ্ছে খুব একটা সেন্সিটিভ বর্ডার, সামনে আমাদের চায়না বর্ডার। তো যে কোনো কারণে যদি কোনো এমার্জেন্সি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনফ্যান্ট্রি মানে বর্ডার ফোর্স যাতে সঠিক সময় এবং আর্মড ভেহিকেলগুলো নিয়ে সেই আর কি প্রয়োজনীয় স্থানে পৌঁছাতে পারে, তার কারণে কিন্তু এই রাস্তাটা এত ভালো করে দেওয়া হয়েছে। এবং যথারীতি ট্যুরিস্টেরও তো ব্যাপার রয়েছে, বাট মেন রিজন কিন্তু ওঠাই। দেখো, যত উপরে উঠছি, মেঘ কিন্তু আমাদেরকে পুরোপুরি ঘিরে ফেলছে। এত মেঘে ঘিরে রয়েছে, চারিদিকটা একদম অদৃশ্য,
আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক, বিকেল হয়ে গেছে, তবে একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে যে শান্তি ভ্যালি আমরা হয়তো যেতে পারবো না, কারণ শান্তি ভ্যালির ওদিকে রাস্তায় কাজ হচ্ছে, যার কারণে শান্তি ভ্যালিতে গাড়ি ট্যুরিস্ট অ্যালাউ করছে না। তো ঠিক আছে, এবারের মতন নয়, শান্তি ভ্যালিটা বাদ গেল, পরের বার আবার অরুণাচল প্রদেশ আসলে সেটা দেখে নেবো, আর একবার ঘুরবো। তো কিছু বাকি থেকে গেলে কিন্তু টানটা বেড়ে যায় আবার আসার। তো এরপর তো আমরা ডাইরেক্ট হোটেলের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। তাহলে আজকে দিরাংয়ের পথে যে আমরা এসেছিলাম, আজকের জার্নিটা ভীষণই সুন্দর হলো, ভীষণ ভালো লাগলো জায়গাটা। কেমন লাগছে, কেমন লাগলো, সব কিছু কিন্তু কমেন্ট বক্সে লিখবে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অনুরোধ রইল, সাথে থেকো। পৌঁছে গেলাম হোটেলে। এখন রাত্রিবেলায় আমরা বনফায়ার করছি, এরপর খেয়ে দিয়ে শুয়ে পড়ব, কারণ আজকের দিনের জার্নি অনেকটা পথের ছিল। আর সারাদিন জার্নি করার পর রেস্ট নিয়ে আমরা আজকের দিনটা শেষ করব। গুড নাইট, ভালো থাকবেন। এই ভিডিওটা শেষ করছি এখানেই, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ভালো থাকুন, ভ্রমণ করতে থাকুন। আজকের মতো নীতি টানছি এই গল্পে।